কি একটা শব্দে ঘুম ভেঙে গেল। তারপর টের পেলাম সারা পাড়া জুড়ে লোডশেডিং। কারণ জানলা খোলা আছে, অথচ ঘরের ভিতর ঘুরঘুরটে অন্ধকার আর ভ্যাপসা গরম। কিন্তু শব্দটা অস্বস্তিকর, এবং সেটা হচ্ছে আমার খাটেরই তলায়। সেখানে থাকার মধ্যে আছে কিছু পুরনো খবরের কাগজ, একটা সুটকেস, তার মধ্যে কেউ যেন নড়াচড়া করছে। সেই সঙ্গে অদ্ভুত ফোঁস ফাঁস শব্দ। প্রথমে ভাবলাম সাপ নয় তো, পরে মনে হলো 3 তলার এই ঘরে সাপ কোথা থেকে আসবে। ধীরে ইঁদুর বা ছুঁচো হলেও হতে পারে, কিন্তু ওরা কি ফোঁসফাঁস শব্দ করে? নড়াচড়াটাও যেন কোনো ওজনদার প্রাণীটা সম্ভবত লম্বাটে গড়নের, না কখনোই বিড়াল নয়। অস্বস্তি বেড়েই গেল। টেবিলে একটা দেশলাই আছে, মোমবাতি আছে, হাত বাড়ালেই পেয়ে যাব, কিন্তু সাহস পাচ্ছি না। যদি চোর হয়? আজকাল চোরদের সঙ্গে ছোড়া, ফুজালি, পিস্তল থাকে শুনেছি। একটা টর্চ আছে অবশ্য, কিন্তু সেটা বিগড়ে যাওয়ার আর সময় পাইনি। আজ সন্ধ্যেবেলাতেই বিগড়ে গেছে। খুব অসহায় বোধ করলাম। এদিকে নড়াচড়া আর শ্বাস প্রশ্বাসের মতো ফোঁসফাঁস শব্দটা বেড়েই চলেছে। কিছুক্ষণ পরে আর চুপ করে থাকতে পারলাম না। মরিয়া হয়ে করুণ স্বরে বলে উঠলাম, দেখুন স্যার। কেন যে মুখ দিয়ে স্যার বেরিয়ে গেল কে জানে। আমার খাটের তলায় সোনাদানা টাকা কড়ি কিছুই নেই। টেবিলের ডয়ারে আমার মানি ব্যাগ আছে, তাতে বেশি টাকা কড়ি নেই। তবে ওটা আপনি স্বচ্ছন্দে নিয়ে চলে যেতে পারেন। আমার রিস্ট ওয়াচটা দাবি করলে সেটাও আপনার হাতে তুলে দিয়ে ধন্য হব, কিন্তু দয়া করে আমাকে যেন মারবেন না স্যার। নড়াচড়া আর ফোঁসফাঁস থেমে গিয়েছিল। আমার কথা শেষ হওয়ার পর খাটের তলা থেকে কেউ খ্যানখ্যানে গলায় বলল, মোল্লা ছাই, এই যে দেখছি আমার চেয়েও ভীতু। এইটুকুতেই ভ্যা করে কেঁদে ফেলবে যেন। আবার আমাকে স্যার স্যার করা হচ্ছে। খবরদার, আমাকে স্যার বলবে না, বলে দিচ্ছি। আগে বলবো না, কিন্তু রাত দুপুরে আপনি আমার খাটের তলায় কি করছেন? কে আপনি? আমি যেই ওই, তা নিয়ে তোমার মাথা ব্যথা কিসের? আমি একটা জিনিস খুঁজছি, পাচ্ছি না। খাটের তলায় আপনার জিনিস আছে বুঝি? থাকার কথা, কিন্তু গেল কোথায়? তুমি ফেলে দিয়েছো নাকি? কি কি জিনিস বলুন তো? একটা ছোট্ট শিশি। আগে আমি তো তেমন কোনো শিশি দেখিনি। তুমি কবে থেকে এই ঘর ভাড়া নিয়েছো? প্রায় 1 মাস হয়ে এলো। বুঝেছি, তাহলে হারাধনেরই কাজ। বাকিটুকু অন্য কাউকে খাইয়ে দিয়েছে। বেটার ছেলে মহা ধরিবাজ। ক্রমে ক্রমে আমার সাহস বেড়ে যাচ্ছিল, তাই জিজ্ঞেস করলাম, হারাধন কে বলুন তো? তোমাকে তার পরিচয় দেই, আর তুমি তাকে পুলিশে ধরিয়ে দাও। বাহ, আমাকে অত বোকা ভেবো না হে ছোকরা। আগে জাস্ট একটা কৌতূহল। তা ঠিক আছে, শিশিতে কি ছিল বলতে আপত্তি আছে? নেই, শিশিটা পেয়ে গেলে তোমাকেও একটুখানি খাইয়ে দিতাম। আমার একজন সঙ্গীর দরকার বলেই তো ওটা খুঁজতে এসেছি। হারাধনকে জিজ্ঞেস করতে হবে, আর কাকে সাপ্লাই করেছে। প্লিজ দাদা, আপনার সঙ্গী হতে আপত্তি নেই, কিন্তু জিনিসটা কি যা খেলে আপনার সঙ্গী হতে পারতাম? বলবো, আগে হারাধনটাকে জিজ্ঞেস করে আসি, আর একটু আধটু ওর কাছে আছে কি না। এই সময় আমার মাথার দিকে জানলার পাশ থেকে কেউ চাপা গলায় বলে উঠল, কেষ্টদা আছেন নাকি? খাটের তলায় লোকটি খাপ্পা হয়ে বলল, তুমি কে হে ছোকরা?
আমাকে এখানে ডাকতে এসেছো? সাবধানে মাথা একটু ঘুরিয়ে দেখলাম জানলার ওধারে একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে আছে বললে ভুল হবে, ভেসে আছে। কারণ এটা 3 তলার একটা ঘর, ওদিকে খাড়া দেয়াল নেমে গেছে। বুকটা ধরাস করে উঠল। ছায়ামূর্তিটা কেমন অদ্ভুত খিখি শব্দে হেসে চলেছে। আমি হারাধন কেষ্টদা। কেষ্টবাবু বললে, এই এক্ষুনি তোমার নাম করছিলাম, এসো, কথা আছে। কেষ্টদা, আমরা তোমাকে খুঁজে খুঁজে হন্যে হয়ে শেষে এখানে এলাম। পাকুবাবু বললেন কেষ্টবাবু হয়তো শিশিটার খোঁজে গেছেন। কাকুবাবু কোথায়? ওই চিলেকোঠায় ছাদে বসে আছেন। তাকে ডেকে আনো, তিনজনে বসে একটু আলোচনা করব। চোখের কোণ দিয়ে দেখলাম ছায়ামূর্তিটা উধাও হয়ে গেল। এবার ডাকলুম, কেষ্টদা। মল ছাই, আগেই কেষ্টদা বলে ডাকছো কেন? ডাকার কাজ করো, তবে তো কেষ্টদা বলে ডাকবে। কি কাজ বলুন তো? একটু ওয়েট করো, ওরা দুজনে আসুক। শিশিটার খোঁজ খবর নেই তবে না। শিশির ভিতর যা আছে তা খেলে পরে আপনি আমার কেষ্টদা হয়ে যাবেন? বাহ, তোমার মাথা আছে হে ছোকরা। কিন্তু শিশিটা যদি না পাওয়া যায় তাহলে? দেখো ভাইয়া, যদি সত্যি তুমি আমাদের দলে ভিড়তে চাও, শিশির দরকার অবশ্য হবে না। আরো কত উপায় আছে, তবে শিশির জিনিসটা বেস্ট। তুমি টেরও পাবে না কি ঘটে গেল। সে কি দাদা, টেরও পাবো না? কিন্তু ঘটবেটা কি? চুপ, বক বক করো না। খাটের তলায় যা বিচ্ছিরি গরম। এই সময় মনে হলো আবার দেশলাই জ্বলে মোমবাতিটা ধরিয়ে ফেলি। লোডশেডিং 2 ঘন্টা থেকে 3 ঘন্টাও চলতে পারে, কিন্তু টেবিলের দিকে হাত বাড়াতে সাহস হলো না। একটু পরেই আমার মাথার দিকে জানলায় কেউ বলে উঠল, কেষ্টবাবু আছেন না কেটে পড়েছেন? কেষ্টবাবু সাড়া দিলেন, আসুন পাকুবাবু, কেটে পড়ার মতো অবস্থা হয়নি এখনো। হারাদন, চলে এসো। পাকুবাবু বললেন, আরে এখানে কে শুয়ে আছে দেখছি? ওর ব্যাপারেই একটু আলোচনা আছে। খাটের তলায় ঢোকে আলোচনা চলে না, বেরিয়ে আসুন। বিচ্ছিরি গরম লাগছে বটে, কিন্তু বেরোতে ইচ্ছে করছে না। কেন? কোথাও এমন নিরুপদ্রব জায়গা নেই মনে হচ্ছে। আজকাল সবখানেই লোকের ভিড়। আপনারা দুজনে এখানে থাকতে পারেন। পুরনো জায়গায় পুরনো কথা মনে পড়ে আনন্দ পাওয়া যাবে। দূর মশাই, একজন জলজান্ত লোক মাথার উপর শুয়ে থাকবে, অস্বস্তি হবে না বুঝি? মোটেও না কাকুবাবু, এই ছোকরা খুব নিরীহ আর শান্ত। দেখছেন না কেমন চুপচাপ শুয়ে আছে? জেগে নেই তাই? না, দিব্যি জেগে আছে। এ কি? ও হারাধন, কেষ্টবাবু কি বলছেন শুনলে? হারাধন বলল, কই দেখি দেখি। খাটের তলা থেকে কেষ্টবাবু বললেন, খামো কাউকে ভয় পাইয়ে দিও না, বরং ওকে আমাদের সঙ্গী করে নিলেই ঠেলা চুকে যায়। পাকুবাবু আসুন এখানে। হারাদন, এসো হে। পাকুবাবু বললেন, হারাধন যায় তো যাক, আমি যাচ্ছি না। হাটের ছোকরাটাকে বিশ্বাস করা যায় না। আজকাল ছেলে ছোকরাদের মতিগতি বোঝা কঠিন। হারাধন বলল, ঠিক বলেছেন পাকুবাবু। কেষ্টবাবু ছুটে গেলেন। বেশ, আসতে হবে না।
কিন্তু শিশিটা কোথায় গেল? হারাধন বলল, তুমি খাওয়ার পর যেটুকু ছিল তার খানিকটা পাকুবাবু খেয়েছিলেন, বাকিটুকু কি হলো পাকুবাবু বলুন। পাকুবাবু বললেন, আমি চায়ের কাপে একটুখানি মিশিয়ে দিয়ে শিশিটা ছুঁড়ে ফেলেছিলাম। পরে দেখেছি নর্দমার ধারে একটা বিড়াল দাঁত বের করে পড়ে আছে। বাকিটুকু সেই সাবার করেছিল। হারাধন বলে উঠল, কেষ্টদা, ওই সেই বিড়ালটা। কেষ্টবাবু হুঙ্কার দিয়ে বললেন, বিড়ালটাকে ধরো হারাধন, আমি এই ছোকরার সঙ্গে আলাপ আলোচনা করে দেখি কিভাবে একে দলে নেওয়া যায়। পাকুবাবু বললেন, অত আলাপ আলোচনা কি আছে? ছোকরা যদি নিরীহ আর শান্ত হয়, ওকে বলুন না ওই তো একটা সিলিং ফ্যান ঝুলছে, চাই শুধু একটা শক্ত দড়ি, ঘরেই পেয়ে যাবে। হ্যাঁ, আমার লাইলনের মজবুত দড়িটা এখনো আছে নিশ্চয়। বৃষ্টি বাদলের দিনে ঘরে ভিজে কাপড় শুকাতে দিত। অত ভালো দড়ি কি এই ছোকরা ফেলে দেবে? এতক্ষণে আর্তনাদ করে উঠলাম, না না না, ওরে বাবা, আমি ফ্যান থেকে ঝুলতে পারবো না। তারপরই বিদ্যুৎ এসে গেল। টেবিল ল্যাম্পের সুইচ টিপে দিলাম, অমনি খাটের তলা থেকে আমার মাথা পিছন দিয়ে কালো লম্বাটে একটা ছায়ামূর্তি যেন পিছলে বেরিয়ে গেল। মাথার দিকে ঠান্ডা হিম বাতাসের ঝপটানি টের পেলাম। এক লাফে উঠে গিয়ে ঘরের টিউব লাইট জ্বালিয়ে দিলাম। সেই সময় চোখে পড়ল একটা কালো বিড়াল পাশের দিকের জানলা থেকে সরে সরে গেল। ওদিকে একটা আম গাছ আছে, আম গাছে কাকেরা বাসা করে। বিড়ালটাকে ওই গাছের গুড়ি বেয়ে একদিন উঠতে দেখেছিলাম না, কিন্তু এতক্ষণে মনে হলো ব্যাপারটা বুঝে গেছি। তবে আগাগোড়া সবটাই নিছক দুঃস্বপ্ন কি না কে জানে। আতঙ্কে গলা শুকিয়ে গেছিল। এক গ্লাস জল খেয়ে একটু সুস্থ বোধ করলাম। তারপর টেবিল ল্যাম্পটা নামিয়ে খাটের তলাটা দেখে নিলাম। খবরের কাগজগুলো এবং সুটকেসটা যথাস্থানে আছে, তবে সুটকেসটা একটু যেন কাত হয়ে গেছে। কিভাবে সেই রাত্রিটা কাটিয়েছিলাম সে আমি জানি। পরদিন সকালে দোতলার ফ্ল্যাটে আমার পরিচিত রামবাবুকে গিয়ে ধরলাম। উনি তেতলার ওয়ান রুম ফ্ল্যাটটা আমাকে পাইয়ে দিয়েছিলেন। বাড়ির মালিক তার বন্ধু। আমার পিড়াপিড়িতে রামবাবু বললেন, হ্যাঁ, আজকাল ফ্ল্যাট বাড়ি খালি পড়ে থাকে। আসলে আপনার একটা মাথা গোজার জায়গা দরকার ছিল, তাই ওই ফ্ল্যাটটাই। বাধা দিয়ে বললাম, কিন্তু আপনার একটু আভাস দেওয়া উচিত ছিল। রামবাবু হাসলেন, আপনাকে যদি বলতাম ওই ফ্ল্যাটে হারাধন বাবু, তারপর পাকু বাবু, শেষে কেষ্ট বাবু পটাশিয়াম সাইনাইড খেয়ে আত্মহত্যা করেছেন, আপনি কি ওখানে থাকতে রাজি হতেন? তবে দেখুন, ওরা আপনার কোনো ক্ষতি তো করেনি। কি বলছেন? লোডশেডিং আর একটু চললে আমাকে ওরা সিলিং ফ্যান থেকে ঝুলিয়ে ছাড়তো। রামবাবু জিভ কেটে বললেন, না না, আমি আছি কি করতে। আপনি ওদের কারো সাড়া পেলেই আমার নাম ধরে ডাকবেন, আমার নাম শুনেই ওরা পালিয়ে যাবে। কেন বুঝলেন তো? আমার নামে রাম শব্দটা আছে, রাম নাম শুনেই ওরা, বুঝলেন তো? কিন্তু কথা হচ্ছে, খাটের তলায় শিশিটা পেয়ে গেলে ওরা আমাকে জোর করে খাওয়াতোই, আর আমি বাপস, ভাবতেই হৃদকম্প হচ্ছিল। ভাগ্যিস একটা কালো বিড়ালের ওপর দিয়েই ভাড়াটা গেছে। তবে এখনই গিয়ে লাল রঙের লাইলনের দড়িটা পুড়িয়ে ফেলতেই হবে। কিছু না জেনে
পরের জিনিস ব্যবহার করা আমার মোটেই উচিত হয়নি।